যে শ্রবণে প্রেম আসে। লেখিকা তনিমা খান। পর্ব ২। ললাটে বিরক্তির ভাঁজ, শহুরে অম্বরে তখন মেঘ নেমেছে। আবছা অন্ধকারে মিলিয়ে যাচ্ছে পবন। গর্ভবতী নারীদের কি মুড সুইং হয় তার থেকেই বেশি মুড সুইং হয় শ্রাবণ নামক এই ঢঙ্গি মৌসুমীর। গুড়ি গুড়ি বৃষ্টি একে একে পিচের রাস্তায় ভিজিয়ে তুলল। রোদ খানিক মুখ লুকিয়েছে মেঘের আড়ালে। পথচারীরা হঠাৎ প্রকৃতির এই বদলে যাওয়া আচরণে বিরক্ত হয়ে এদিক সেদিক ছুটে নিজেদের সিক্ত হওয়া থেকে রক্ষা করছে। কিন্তু এত এত বিরক্তির মাঝে একজোড়া চোখে স্নিগ্ধতায় এঁটে অদূরে সাদা সুতির থ্রিপিস আবৃত নারী তখন অর্ধসিক্ত। নয়তো এখনও সাদা পোশাকে বৃষ্টির এই দিনে বিপাকে পড়তে হতো। কিন্তু ভাগ্যবশত নারীটিকে পড়তে হচ্ছে না তার মার্জিত চলাফেরার কারণে। সাদা ওড়না পুরো উপরিভাগে জড়িয়ে আছে। নারীটির কাঁধে মাথা রেখে শুয়ে থাকা অত্যাধিক সৌন্দর্যের অধিকারী বাচ্চা মেয়েটি সুডৌল মুখ বেরিয়ে আসে সুতির ওড়নার আড়াল থেকে। নীরবে একদৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছে কিছু আর মুখ নাড়ছে মাঝে মধ্যে। মা তাকে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য নিজের ওড়নার আড়ালে লুকিয়ে নিয়েছে। কিন্তু লাগাতার বৃষ্টির ফোঁটা বাচ্চা মেয়েটির গায়ে পড়লেও তার চোখে মুখে বাচ্চা সুলভ কোনো কান্নাকাটি কিংবা আনকমফোর্টেবল এর চিহ্ন নেই। যেখানে তারা বয়স্ক মানুষেরাই বৃষ্টির ফোঁটায় অস্বস্তি বোধ করে। বেশ অবাক হয় শ্রেয়ান। বাচ্চাটিকে কেমন প্রাপ্তবয়স্ক মনে হয়। ভাবভঙ্গি এমন যেন মা সাথে থাকলে পৃথিবীর কোনো অস্বস্তি তার মধ্যে অস্তিত্ব বোধ সৃষ্টি করতে পারে না। পরিস্থিতি মোতাবেক নিজেকে সামলালো দেয়ার ঐশ্বরিক ক্ষমতা রয়েছে এই মাত্র মাস কয়েকের একটি বাচ্চার মাঝে। ব্যক্তিগত গাড়ি তখনও এসে পৌঁছায়নি। শ্রেয়ান ছেলেকে কোলে নিয়ে ফুটপাতের উপর একটি চায়ের দোকানে ছাউনির নিচে দাঁড়িয়ে আছে আর রাস্তার আশেপাশে ইরা সিএনজি জন্য হাত নাড়িয়ে যাচ্ছে। ভাবনার মাঝে শ্রেয়ানের গাড়ি এসে থামল তার সামনে। শ্রেয়ান গাড়িতে উঠে ড্রাইভারকে বলল, ওই সাদা পোশাক পরা নারীটির কাছে চলো তো মঈন। ২৬-২৭ বছরের যুবকটি মাথা নেড়ে সায় জানায়। গাড়িটি ঠিক ইরার সামনে থামতেই শ্রেয়ান ছেলেকে মঈনের কোলে দিয়ে ছাতা হাতে বেরিয়ে আসে। ইরা বৃষ্টি ভেজা ঘন পল্লবদ্বয় মেলে তাকায় শ্রেয়ানের পানে। পরিচিত মুখ দেখে বড় বড় নেত্রে হাসল সে। শ্রেয়ান খেয়াল করেছে নারীটি কেমন যেন একটু আচরণ করে। সব সময় বড় বড় চোখ করে তাকায় আর চঞ্চলতা থাকে চোখে মুখ সহ পুরো বদনে। যে কোনো চোখে মুখে কথা বলে সকলকে বোঝাতে চায় সে কী বলছে। হয়তো এটা বাক প্রতিবন্ধীদের নিজস্ব আচরণ। সে কিছুটা দ্বিধা নিয়েই ছাতাটি ইরাকের দিকে এগিয়ে দিল। যতদূর পারল ইশারা ইঙ্গিতের শব্দটিকে বুঝিয়ে জিজ্ঞাসা করল, আপনি কোথায় যাবেন? বাক প্রতিবন্ধী ইরার প্রখর ক্ষমতার একটি অংশ হলো সে খুব সহজেই ঠোঁটের আঙ্গি ভঙ্গি দেখে বুঝতে পারে সামনের মানুষটা তাকে কি বলছে। কিন্তু সংলাপটি ছোট হতে হবে। ইরা চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। প্রশ্ন বুঝতেই হাতের মুঠোয় থাকা একটি কাগজ বাড়িয়ে দিল শ্রেয়ানের দিকে। ইশারায় অসহায়ত্ব প্রকাশ করে বলল, সে এই জায়গায় যাবে, কিন্তু এই সময়ে কত বৃষ্টি। শ্রেয়ান কাগজটি খুলে দেখল একটি অতি পরিচিত ঠিকানা লেখা। ঠিকানার নিচে লেখা শ্রেয়াংশু প্যালেস। কাকতালীর ঘটনা মনে হলো তার কাছে, তবে প্রকাশ করল না। সে মৃদু হেসে বলল, এই জায়গা আমি চিনি।
আপনার সমস্যা না থাকলে আমার সাথে আসুন, আমি পৌঁছে দিচ্ছি। ইরা এবার একবারে বুঝল না। বাক প্রতিবন্ধীদের সাথে কথা বলার অভ্যস্ত শ্রেয়ান কি করবে ভেবে পেল না। গাড়িতে গিয়ে একটা কলম এনে দ্রুত একটা কাগজে কিছু লিখে ইরার হাতে দিল। ইরা আদো নয়নে পড়ল। আপনি যেই ঠিকানা দিয়েছেন সেটা খুব কাছেই, আমিও ওই পথেই যাচ্ছি। আপনার সমস্যা না থাকলে আমি পৌঁছে দিচ্ছি আপনাকে। ইরা আশেপাশে একবার চোখ বুলালো। বৃষ্টির কারণে কোনো সিএনজি দেখতে পাচ্ছে না। সে রাজি হয়ে গেল। লোকটাকে খারাপ মনে হয়নি তার একেবারের জন্য। খারাপ হলে তো আর বাসে তাকে সাহায্য করতো না। সে নির্ভয়ে উঠল গাড়িতে। শ্রেয়ান সামনের সিটে বসে ইরার দিকে একটা ছোট্ট তোয়ালে এগিয়ে দিল। ইশারায় বলল, আপনার বাচ্চার গা মুছে দিন, ঠান্ডা লেগে যাবে। ইরা হাসি মুখে তোয়ালেটা নিল। শব্দ করে বড় বড় নেত্রে শ্রেয়ানকে কিছু বলল। খুব একটা না বোঝালেও শ্রেয়ান বোঝার চেষ্টা করল প্রাণপণে। অতঃপর এতটুকু বুঝল, সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। শ্রেয়ান অমেঘ নয়নে তাকিয়ে বলল, আপনার ঋণের থেকে আমার ঋণের পরিমাণ অনেক অনেক ভারী। আপনি আমার ছেলেকে এমন একটা উপহার দিয়েছেন যা তার ভাগ্যে কখনো জোটার কথা ছিল না। আমার ছেলেটাকে তার জীবনের শ্রেষ্ঠ এবং অসম্ভব একটা চাওয়া পূরণ করার জন্য আমি আজন্ম আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমি কখনো কল্পনা করতে পারিনি ওর ভাগ্যে কখনো এমন কিছু জুটবে। বিশাল সংলাপ ইরার কাছে দুর্বোধ্য ঠেকালো। সে বুঝতে পারল না বলে অস্পষ্ট শব্দ করতে লাগলো। শ্রেয়ান হেসে বলল, কিছু না। গাড়ি চলতে শুরু করে। পথিমধ্যেও অনেক প্রশ্ন করার থাকলেও করল না শ্রেয়ান। শান্তিনগরের মৌচাক মার্কেট থেকে 15 মিনিট দূরত্বে অবস্থানরত 6 তলা বিশিষ্ট একটি বিশাল দালান, যার সামনে লেখা শ্রেয়াংশু প্যালেস। গাড়িটি বিনা বাধায় গেট পেরিয়ে গ্যারেজে ঢুকে গেল। শ্রেয়ান বেরিয়ে আসতে আসতেই দারোয়ান লোকটা এগিয়ে আসলো। গাড়ি থেকে শ্রেয়ানের ব্যাগগুলো নামাতে লাগলো। ঘুমন্ত ছেলেটাকে কোলে নিয়ে শ্রেয়ান বের হয়ে ব্যাক সিটের দরজা খুলে দেয়। ইরা কিছুটা অবাকের রেশ ধরে বাইরে আসলো। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে শব্দ করে কিছু জিজ্ঞেস করে শ্রেয়ানকে। শ্রেয়ান মৃদু হেসে পকেট থেকে নিজের কার্ডটা বের করে ইরার সামনে ধরল। নিজেকে দেখিয়ে বলল, আমি শ্রেয়াংশু চৌধুরী, শাহেদ চৌধুরীর ছেলে। এটা আমার বাড়ি। ইরা বুঝল, পরে অবাক হলো, পর হেসে ফেলল। শ্রেয়ান ইশারা আর শব্দের মিশ্রণে আবার শুধায়, আপনি কি এখানে কারোর বাসায় বেড়াতে এসেছেন? আগে কখনো তো দেখিনি। তাদের কথার মাঝে বয়স্ক একটি লোক এগিয়ে আসলো। ইরার কাছে এসে দাঁড়ায়। ইরার কোল থেকে বাচ্চা মেয়েটিকে নিজের কোলে নিয়ে নেয়। কণ্ঠে কিছুটা অসন্তোষ নিয়ে বলে, জানিয়ে আসবি না? ইরা তাকায় বাবার দিকে। শ্রেয়ানও তাকায় মোর্শেদ চাচার দিকে, যে কি না তার বাবা ড্রাইভার, বহু বছরের পুরাতন বিশ্বস্ত ড্রাইভার। তাদের নিচতলায় থাকে পরিবার সমেত। সে অবাক কণ্ঠে শুধায়, চাচা, উনি আপনার কি হয়? সে তাকায় শ্রেয়ানের দিকে, বিগলিত হেসে শুধায়, আরে শ্রেয়ান আব্বা, তুমি আসছো? আমি দেখিনি তোমার। ও আমার বড় মেয়ে ইরা, আর এটা আমার নাতনি ইরাম। শ্রেয়ান অবাক কণ্ঠে বলল, আপনার এত বড় একটা মেয়ে আছে? জানতাম না তো। কোত্থেকে আসলো? শ্বশুরবাড়ি থেকে? মোর্শেদ সৌজন্যে হেসে বলল, না আব্বা, খালা বাড়ি থেকে আসছে। ও আচ্ছা আক্কেল, তারা ভিজে গিয়েছে, তাদের নিয়ে ঘরে যান। মোর্শেদ সায় জানিয়ে মেয়ে আর নাতিকে নিয়ে চললেন। শাহেদ চৌধুরী সিদ্ধেশ্বরী কলেজের একজন প্রাক্তন প্রফেসর, তবে এখনও বেকার বসে নেই। শিক্ষকতা করাকালীন নিজের এবং ছেলের সাহায্যে একটি গার্মেন্টস কোম্পানি দাঁড় করিয়েছে। বহু মানুষের কর্মস্থান, সেটার তত্ত্বাবধায়ক তিনি।
তার 2 ছেলে মেয়ে, বড় ছেলে শ্রেয়াংশু চৌধুরী আর ছোট মেয়ে সুস্মিতা চৌধুরী। মেয়েকে বিয়ে দিয়েছে বছর 1 হলো। শ্রেয়াংশুর ডাক নাম শ্রেয়ান। এটা খানিক সহজ। সে পেশায় একজন প্রাক্তন পাইলট। 2 মাস হলো সেই চাকরি থেকে ইস্তফা নিয়েছে সে। এখন বেকার সময় কাটাচ্ছে ছেলের সাথে। মূলত চাকরি ছাড়ার কারণ ছেলেটার সময় দেয়ার। ব্যাগপত্র লিফটে উঠিয়ে দিলে ঘুমন্ত ছেলেকে নিয়ে শ্রেয়ান নিজেও লিফটে উঠল। লিফট চলতে শুরু করলে ছেলের হাতের মুঠো থেকে কিছু পড়ে যেতে দেখে শ্রেয়ান নিচে তাকায়। কিছুটাও অবাক হলো টাকা দেখে। সে টাকাটা তুলে খুললে 2টো আধভেজা 1000 টাকার নোট দেখতে পেল। এটা সেই টাকা যেটা সে ইরামকে দিয়েছিল। শ্রেয়ানকে চিন্তায় পড়তে হলো। সে কি অজান্তে কারোর আত্মসম্মানে আঘাত দিয়েছে? টাকা দেয়াটা কি ঠিক হয়নি? সদর দরজা পেরিয়ে বাসায় ঘরে ঢুকতেই ধুম করে কিছু পড়ার শব্দ হলো। ইরা তো শুনল না, কিন্তু মোর্শেদ শুনল। সে হাঁক ছেড়ে শুধায়, আবার কি ভাঙলে সালমা? রান্নাঘর থেকে শাড়ির আঁচল মুছতে মুছতে সালমা নামের মেয়েটি ছুটতে ছুটতে আসে। বিগলিত হেসে কৈফিয়ত দিয়ে বলে, ও কিছু না গো, রান্না করতে গেলে হাত ফসকে একটু আধটু কাচের জিনিস ভাঙবেই। এটা সংসারের নিত্য নতুন একটা অং। বলতে বলতেই সালমা নামক অর্ধবয়স্ক মহিলার কণ্ঠস্বর হলো। সে আশ্চর্য চোখে তাকায় একবার ইরা আর ইরার হাতের ব্যাগ তো আরেকবার স্বামীর দিকে। যে কোনো কেউ বড় কোনো অপরাধ করে ফেলেছে এমন আর দৃষ্টি। ইরা মৃদু হেসে আ উ শব্দ করে বলে, মা কেমন আছো? মোর্শেদ বুঝলেন মেয়ের কথা, কিন্তু সামনের মানুষটা এই বোঝাবুঝির দায় কখনো নেয়নি আর না নেবে। সে আশ্চর্য চোখে গর্জে উঠল, এ কি, হুট করে ও কোত্থেকে আসলো মিমির আব্বু? আর ওর হাতে ব্যাগ কেন? কতদিন থাকবে? দেখো, আমার ছেলে মেয়েদের পরীক্ষার সামনে। তোমার এসব আলগা আহ্লাদে ঘরে বাড়তি কোনো ঝামেলা করা যাবে না। আমার ছেলেমেয়েরা যদি খারাপ রেজাল্ট করে তবে আমি সব কটাকে দেখে নেব। আমিও তো বলি, কোন অলক্ষণের আগমন ঘটল যে আমার শখের কাচের বাটিটা ভেঙে গেল? নয়তো আমার হাত দিয়া আজ পর্যন্ত একটা কাচের জিনিস ভাঙেনি, অথচ ঘরে পা দিচ্ছে আর সাথে সাথেই অনর্থ ঘটিয়ে ছেড়েছে। অলক্ষণে নাকি অভিশাপ? অস্ত এক অভিশপ্ত মেয়ে। কারো জীবনে তো শান্তি আনতে পারে না, পারে শুধু জীবন তচ্ছন্ন করতে। কি হইল মিমির আব্বু, তুমি কথা বলছো না কেন? ওকে বেশি দিন এই ঘরে রাখার চিন্তা করছো নাকি? তবে তুমি থাকো তোমার ঘরে, কারণ ও যে ঘরে থাকবে সেই ঘর ধ্বংস হয়ে যাবে। মা জন্ম দিয়াই মরেছে, স্বামী অন্ধকার রাত্রে তালাকের কাগজ ধরাইয়া দিয়া ঘর থিকা বাহির কইরা দিচ্ছে। এখন কি খালার বাড়ি থেকেও বাহির কইরা দিচ্ছে? আমো সালমা, এত মাস পর আসছে, একটু বসতে তো দিবা। তা না কইরা শুরু করে দিচ্ছ ক্যাচাল। ভালো লাগে না। আর তুই একটু জানাইয়া আসবি না? তাহলে আমি কিছু ব্যবস্থা করতে পারতাম। বলেই মোর্শেদ ক্ষিপ্ত মেজাজে নিজের ঘরে চলে গেলেন। ইরা অনিমেষ তাকিয়ে রইল বাবার দিকে। অন্তঃস্থলে বলে ওঠে, সব বাবা সুপারম্যান হয় না, সব বাবারা বটবৃক্ষ হয় না, সব বাবারা সন্তানের সুখ হয় না। সে মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসল। মাঝে মধ্যে সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে জন্মগত বধির বাক প্রতিবন্ধী বানানোর জন্য। এই যে কত কটু কথা তার কর্ণগোচর হয় না। কি শাস্তি, কি শান্তি! সৃষ্টিকর্তা সর্বশ্রেষ্ঠ, যা করেন ভালোর জন্য করেন। এই যে সৎমা নামক মানুষটার কথায় সে কখনো কষ্ট পায় না, কারণ পর মানুষের থেকে
যেটুকু পায় সেটাই অনেক। কিন্তু ওই যে বাবা নামে মানুষটা, তার একটু মুখ ফিরিয়ে নেওয়াতেও তার বুকটা ছিঁড়ে যায়। কি হলো, কতদিন থাকবি? এত ব্যাগপত্র নিয়ে এসেছিস কেন? দাঁড়া, তোর খালার কাছে ফোন দিচ্ছি বলেই সালমা ছুটল। মুহূর্তে ঘরের শান্তি বিনষ্ট হলো। ইরা মলিন হেসে চুপটি করে কোলে বসে থাকা মেয়েকে নিয়ে বোনের ঘরের দিকে গেল। চাপিয়ে রাখা দরজা খুলতেই বিছানার আধশোয়া একটু 21 বছরের মেয়ে মেজাজ দেখিয়ে বলে উঠল, শুধু শুধু কেন আসলি? এখন রোজ রোজ ঘরে ঝামেলা করবে আম্মা, ভালো লাগে না। বলেই মিনি হাতের ফোনটা ছুঁড়ে মেরে উবু হয়ে শুয়ে পড়ল। বোনের তিরস্কার বুঝতে অসুবিধা হয়নি ইরার, তবুও কোনো প্রতিক্রিয়া দেখায় না। তাকে মুখ বুজে সহ্য করতে হবে, দাঁত কামড়ি দিয়ে এখানে পড়ে থাকতে হবে। জন্মের পর ইরার মা মারা যায়, বাবা বিয়ে করে 1 বছরের মাথায় সেই ঘরে ইরার ঠাঁই হলো না, ঠাঁই হয় খালার বাড়িতে। খালা কোনো রকমে হাতে পায়ে বড় করে 20 বছর বয়সে একটা চাকরিজীবী ভালো ছেলের হাতে পাত্রস্থ করল। কিন্তু পোড়া কপাল, সেখানেও সে সুখের দেখা পেল না। বোবা বদির মা বাবাহীন হওয়ার ফলে রোজকার মারধর, তুচ্ছ তাচ্ছিল্য, অতঃপর রাতের অচেনা সেই স্বামীর ছোঁয়ার সুখ সহ্য করে সংসার করে। তবে সেই সংসারে একদিন স্বামী নিজেই অতিষ্ঠ হয়ে যায়। এর মধ্যে ইরা গর্ভধারণ করল, ফলে বিচ্ছেদ স্থগিত করা হয়। তারপর অবশ্য ইরার ভাগ্যে চমৎকার এক সুখ হয়ে আসে, মাত্রাতিরিক্ত সৌন্দর্যের অধিকারী এক কন্যা সন্তান। ইরার স্বামীর চোখ ঝলসে গেল মেয়ের চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে। ডাক্তার আবার জানায় তার মেয়ে বোবা হবে না। এই নিয়ে পুরো 1 মাস তার শ্বশুর বাড়িতে উৎসব চলল। কিন্তু পৌরুষ সুখ চাহিদার কাছে সন্তান, সংসার সব তুচ্ছ হয়ে পড়ল। মেয়ের জন্মের 1 মাসের মাথায় ইরার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে সুন্দরী, বাকপটু, পরিপূর্ণ এক তরুণীকে বিয়ে করে আনে তার স্বামী। কিন্তু সমস্যা হয়, সেই তরুণী অন্য সংসারের বাচ্চা লালন পালন করবে না। ফলশ্রুতিতে মেয়েটির ভাগ্যও জুড়ে যায় মায়ের সাথে। কিন্তু এর বাবার দায়িত্ব সব যথাযথভাবে পালন করে ইরার প্রাক্তন স্বামী। কারণ মেয়ে এখনও তার কাছে বড্ড আদরের। মাসে 2 বার এসে দেখে যায় মেয়েকে। মেয়ের রূপে মুগ্ধ হয়ে প্রতি মাসে প্রয়োজনের অধিক টাকা সরঞ্জাম পাঠায়। এতে ইরার নিজের খরচও চলে যায়। মাঝে মধ্যে খুব করে চায় টাকাগুলো অস্বীকার করতে, কিন্তু কি হবে, তার মেয়েটাকে না খেয়ে থাকতে হবে। কেননা বাবা বধির হওয়ায় তাকে কেউ কাজ দিতে চায় না। 7 মাস হলো সে ডিভোর্সি তকমা পেয়েছে। তকমাটা একদম খারাপ নয়, ভালোই। দিন শেষে এটা ইরার সান্ত্বনা বাণী। মিনিট 5-এর মাঝে গোসল করে বের হয় শ্রেয়ান। কোমরে তোয়ালে পেঁচিয়ে খালি গায়ে মাথা মুছতে মুছতে বের হয় ঘর থেকে। অমনি নাতিকে কোলে নিয়ে হাঁটতে থাকা সুমনা চেঁচিয়ে উঠল, এই অভদ্র ছেলে, এত বড় হয়েছিস, তবুও ঘরের বাইরে এভাবে আসতে লজ্জা করে না? শ্রেয়ান, ঠিক করে পোশাক পরে বের হ বলছি। শ্রেয়ান গা দুলিয়ে হাসল মায়ের কথায়। সেই হাসি দেখে বিরক্তি প্রকাশ করে শাহেদ চৌধুরী বলে, এমন গুরুত্বপূর্ণ কথার হাস্যটা বড্ড বেইমান শ্রেয়ান। এক ছেলের বাবা হয়ে এমন উচ্ছৃঙ্খলতা। শ্রেয়ান মাথা মোছার তোয়ালেটা গায়ে জড়িয়ে নিয়ে বলে, অভ্যাস পাপা, বাজে অভ্যাস ত্যাগ করা অতি জরুরি। শাহেদ চৌধুরী গম্ভীর গলায় বলল। শ্রেয়ান মাথা দুলিয়ে সায় জানায়। কর্মজীবনের বেশিরভাগ সময় ট্রাভেলিং এর উপর থাকায়
হোটেল রুমে থাকা হতো, আর সেখানে থেকেই এই অভ্যাসের সৃষ্টি। সুমনা নাতিকে কোলে নিয়ে দোল দিতে গিয়ে খানিক বিব্রত হয়। এসেছে থেকে শুধু তার বুকের দিকে ঝুঁকে যাচ্ছে, যে কোনো দুধ খাওয়ার অভ্যাসের বহিঃপ্রকাশ। সে হাঁটতে হাঁটতে ছেলেকে শুধায়, দাদু ভাই, আবার এই অভ্যাস কোত্থেকে গড়ল শেয়ান? অভ্যাসটা তো ভুলে গিয়েছিল। শেয়ান চোখ তুলে তাকায়, শ্রবণ দাদির কাছেও দুধ খাওয়ার আবদার জানাচ্ছে। এমন বিব্রতকর পরিস্থিতি নতুন নয়। সেই ছেলের জন্মের সপ্তাহ খানিক পর থেকেই। ছেলের কাজে লজ্জিত না হয়ে শ্রেয়ান মলিন হেসে মাকে বলল, আজ খুব মজাদার, অকল্পনীয় পছন্দের খাবারটি অনাকাঙ্ক্ষিতভাবে তার ভাগ্যে জুটেছিল মামুনি, তাই সে ভাবছে এমন করলে আরও খাবার পাবে। সুমনা চোখে মুখে উপচে পড়া আগ্রহ ভিড় জমায়। সে উৎসুক কণ্ঠে শুধায়, মানে? শ্রবণের খাবার শেষ হয়ে গিয়েছিল মাঝ রাস্তায়। শ্রবণ অনেক কান্নাকাটি করেছিল। তখন একজন নারী তার মেয়ের অধিকার থেকে ওকেও একটু ভাগ দেয়। সুমনা দ্রুত ছেলের পাশে বসে সাগ্রহে শুধায়, সবটা খুলে বলো আমায়। শ্রেয়ান ছেলেকে নিজের কোলে নিয়ে মাকে সব খুলে বলল। সুমনা অবাক কণ্ঠে শুধায়, মোর্শেদ ভাইয়ের এত বড় মেয়ে আছে? কই, জানতাম না তো। মাহের চৌধুরী মুখ খুলল, বলল, আমিও তো জানতাম না। শ্রেয়ান কাঁধ ঝাঁকিয়ে বলল, আমিও জানতাম না, কিন্তু বড্ড অমায়িক মেয়েটি মামুনি। তার মেয়েটাকে যদি দেখো, তাকিয়ে থাকবে, জীবন্ত পুতুল। এত সুন্দর বাচ্চা আমি কখনো দেখিনি। কিন্তু একটু গম্ভীর আর রাগী। শুলেই রাগ করে। আমার কোলে এসে একদম চুপ করে ভদ্রমেয়ের মতো বসেছিল, একটুও জেদ করেনি মায়ের কাছে যাওয়ার জন্য। না, প্রশান্তি ভরা হাসলো, বলল, একদিন গিয়ে দেখে আসবো। কত ভালো, আমার দাদু ভাইকে এত সুস্বাদু খাবার খাওয়ালো। তার কাছে তো আমরা ঋণী হয়ে গেলাম। কে তো আমার নিজে গিয়ে ধন্যবাদ জানানো উচিত। সুমনা। শাহেদ চৌধুরী মৃদু হেসে বলল। সুমনা বলে, হ্যাঁ, উচিতই তো বলবে। শ্রেয়ান হাসলো। তার বাবা মায়ের এই নীতি জুড়েই সব কিছু। নীতির ভাগ্য থেকে যেদিন মায়ের দুধ ফসকে যায়, সেদিন থেকে শুরু হয় তাদের ভালো থাকার যুদ্ধ, সুখ খোঁজার যুদ্ধ। এরা গোসল করে মেয়েকে খাইয়ে নিজেও দুটো খেয়ে নিল। অন্যদিকে সালমান জীবন থেকে সুখ হারিয়ে গিয়েছে। সেই বিকাল থেকে ঘরে ঝামেলা শুরু করেছে। ইরাও বুঝলো ঘরের ঝামেলার কারণ। সে পার্স ঘেঁটে 5,000 টাকা বের করলো। টাকাটা নিয়ে একটা কাগজে কিছু লিখল। অতঃপর সেটা নিয়ে বাবা মায়ের ঘরে গেল। মোর্শেদ শুয়েছিল, আর তার পাশে বসা সালমা বিলাপ করছে কিছু। ইরা গুটি গুটি পায়ে এগিয়ে যায় আর 5,000 টাকা সহ কাগজটা এগিয়ে দেয় মায়ের দিকে। সালমার বিলাপ থেকে গেল কচকচে কটা নোট দেখে। সে শকুনি দৃষ্টি নিক্ষেপ করে ইরার দিকে। থমথমে মুখে টাকাটা হাতে নিয়ে কাগজটা খুলল। গোটা গোটা অক্ষরে লেখা, আমার এই মাসের টাকা, খাওয়ার খরচ, আপাতত এটা রাখো, পরে আরও দেব। সালমার রাগ কমল তৎক্ষণাৎ, তবুও গাম্ভীর্যতা নিয়ে বলল, মূল্যের এই বাজারে 5,000 টাকায় ডাল ভাত জোটে? যে তুই থাকা খাওয়ার কথা বলছিস, আরও লাগবে। ইরা বুঝল না। পরে সালমা ইশারায় বুঝিয়ে বলল, আরও লাগবে। ইরা বিনা যুক্তিতে রাজি হয়ে যায়। সালমা ঠান্ডা হলো যেতে যেতে বলে যায়, রাতের রান্নাটা যেন করে রাখে। তার কোমরে ব্যথা বেড়েছে, আর ঘরটাও যেন পরিষ্কার করে। 1 মাস যাবৎ ঘরটা পরিষ্কার করা হয়নি। ইরা ঘাড় দুলিয়ে সায় জানায়, কিন্তু এই পুরো সময়টাতে মোর্শেদ নামক বাবা একটা টু শব্দটি করেনি, জোর গলায় বলেনি, আমার মেয়ে আমার ঘরে খাবে, থাকবে, তাতে টাকা কেন দেয়া লাগবে?
ইরা অনেক রঙিন রঙিন স্বপ্ন দেখে। তার মধ্যে অন্যতম একটা স্বপ্ন হলো বাবা তার মাথায় হাত রেখে বলবে, এটা আমার মেয়ে ইরা। কেউ ওর সাথে উঁচু গলায় করে কোনো কথা বলবে না, খারাপ ব্যবহার করবে না, ও আমার ছায়াতলে বাঁচবে। কিন্তু এটা স্বপ্ন হয়েই থেকে গেল। সন্ধ্যা হতেই ইরার ছোট ভাই ঘরে ফেরে, যার নাম মিহাদ, বয়স 12 বছর। তার কাছে একমাত্র প্রিয় মানুষ হলো ইরা। হঠাৎ করেই ঘরে ফিরে ইরাকে দেখে সে আনন্দে রীতিমতো উত্তেজিত হয়ে পড়ে। ইরা তাকে আদর করে দিয়ে মেয়েকে তার কাছে রেখে পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন মোছা করলো। অতঃপর রাতের রান্না করলো। ইরার হাতের রান্না খুব সুস্বাদু। তার স্বামীর বাড়িতে 4 বছর সংসার করার ভাগ্য যদি হয়ে থাকে, তা শুধুমাত্র এই দুটি উৎকৃষ্ট কারণে। এক হলো এই মজাদার রান্নার গুণ, আর এক হলো স্বামীকে সে কখনো বিছানায় অসন্তুষ্ট করেনি।